বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। কোভিড-19-এ কমছেই না আক্রান্তের সংখ্যা। বাংলাদেশের ভয়াল থাবা থেকে বাদ যায়নি। করোনার সব খবর, আপডেট এবং পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেট। সাথে আছে সৌমিত্র শুক্র। দেশে করোনায় প্রাণ গেল আরও ৩৫ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১,৯৫০ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩,২৯০ জন। সারা দেশে ৯২টি ল্যাবে গেল ২৪ ঘন্টায় ১২,২০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। প্রাণ হারানো ৩৫ জনের পুরুষ ২১ জন, ১৪ জন নারী। ১৮ জনের বয়স ছিল ৬০-এর ওপরে। এই পর্যন্ত প্রাণ হারানো ৪,৩১৬ জনের প্রায় অর্ধেকই এই বয়স সীমার। ৮ মার্চ থেকে এ পর্যন্ত আক্রান্ত ৩,১৪,৯৪৬ জন। সুস্থ হয়েছেন ২,০৮,১৭৭ জন। পুরনো নিয়মে ফিরেছে গণপরিবহন। সব আসনে যাত্রী পরিবহন এবং পূর্বের ভাড়াতেই চলছে। যাত্রীদের অভিযোগ, বাসে স্বাস্থ্য সুরক্ষার বালাই নেই। নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আগের নিয়মে চলছে রাজধানীর গণপরিবহন। যাত্রী নেওয়া যাবে প্রতি সিটেই, তবে লোকাল সার্ভিসের নামে দাঁড়িয়ে যাত্রী নেওয়া যাবে না। ২ সিটে একজন বসানোর বিধিনিষেধ না থাকলেও মঙ্গলবার যাত্রী চাপ খুব একটা দেখা যায়নি। যাত্রী তো আগের তো মোটামুটি অনেকটা কম লাগতে আছে। আমাদের যে সার্ভিস, এই সার্ভিসে অনেক মানুষ আতঙ্কে চড়ে না, যা যাত্রী তাই আছে। স্বাস্থ্যবিধির তেমন কিছু লক্ষ্য করা যায় নাই। যেমন কন্ট্রাক্টরের কাছেও পাওয়া যায় না। যাত্রীরা কি করবে? যাত্রীরা তো হুড়োহুড়ি করে উঠতেছে নামতেছে। আগের মতো স্যানিটাইজার সরবরাহের চিত্র দেখা যায়নি। পাশাপাশি মাস্ক পরায় চালক যাত্রীদের অনীহা তো আছেই। ফলে ঝুঁকি নিয়ে চলছে গণপরিবহন। মাত্রাই গিয়েছি এখন আর সে আগের ভয় নাই, তো সেই জন্য অনেকেই নেয় না এখন। নিজের সেফটি তো নিজের বুঝতেই হবে। নিজের ভালো যদি নিজে না বুঝি তাহলে হবে? বাসের বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে কিনা তা তদারকি করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে সুরক্ষার অভাব থাকলেও বাড়তি ভাড়া নিয়ে খুব একটা অভিযোগ ছিল না যাত্রীদের। যে করে সিটে করে যাত্রী নিতেছি আগের ভাড়া আপনার আগে তো ডাবল সিটের ভাড়া নিচ্ছে, আজকে থেকে এক সিটের ভাড়া নিবে। আগের ভাড়াই নিচে দেখলাম ২ একজন ৫ টাকা করে সদর কাছ থেকে আসে গুলিস্তান নামলো, তারা ৫ টাকা করে নিচ্ছে। আগে সাবেক আড্ডা আছে সামনে, আগে সেই ভাড়াটা আমরা নিতে আসি। নিয়ম না মানলে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। মঙ্গলবার ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষদের সাথে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। আজতে গণপরিবহন করোনা কালের জন্য সমন্বয় করা ভাড়ার পরিবর্তে আগের ভাড়ায় ফিরে আসছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নে গণপরিবহন মালিক এবং শ্রমিক সহ সকল স্টেক হোল্ডারদের সহযোগিতা কামনা করছি। করোনা সংক্রমণ এড়াতে ৬০% ভাড়া বাড়িয়ে অর্ধেক যাত্রী পরিবহনের নিয়ম করেছিল সরকার। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। গণপরিবহনে আগের ভাড়া কার্যকর হয়েছে চট্টগ্রামেও। তবে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা বরাবরের মতোই উপেক্ষিত। যত সিট তত যাত্রী, এই নীতি মানতে দেখা যায়নি কোনো পরিবহনে। আজ থেকে বর্ধিত ৬০% ভাড়ার পরিবর্তে আগের নিয়মে ভাড়া নেওয়া হচ্ছে। এতে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন যাত্রীরা। তাদের মতে ভাড়া কমায় ব্যয় কিছুটা কমবে। তবে বাসে স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হওয়ায় করোনা সংক্রমণের আশঙ্কায় উদ্বিগ্ন অনেকে। মাস্ক পরছেন না বেশিরভাগ যাত্রী। স্বাস্থ্য সুরক্ষায় হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারও হচ্ছে কম। পূর্বের বাড়ার জায়গায় ফিরে গেছে, আমাদের কাছে একটু ভালো লাগছে। প্রত্যেকের সচেতন থাকলে সবারই ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, দেশের জন্য ভালো। আমরা আজকে থেকে আগের ভাড়াটাই নিচ্ছি এবং গাড়ির মধ্যে সিট ক্যাপাসিটি আমরা যাত্রী নিচ্ছি, সিটের বাইরে আমরা যাত্রী নিচ্ছি না। 50% ভাড়া দিত, তার বিষয়ে আমরা উঠানামা যেটা হয় সেটা নিয়ে আমরা পোষাইতে পারতাম। এখন ওই পরিমাণ যাত্রী নাই যে আমরা কোম্পানিকে ৩,০০০ টাকা ইনকাম দিব। এই পর্যায়ে চট্টগ্রাম স্টুডিও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। সবুজ, সব ধরনের গণপরিবহনকে আগের ভাড়ায় নেওয়া হয়েছে। আজ কয়েকজনের প্রতিক্রিয়াও শুনছিলাম। সার্বিকভাবে আজকের অর্থাৎ প্রথম দিনটা কেমন গেল? এই করোনার জন্য যেই নতুন গণপরিবহনের যে ধরনের নিয়ম হয়েছিল, সেই নিয়ম আবার পুনরায় ফিরে আসার পর, সেই নিয়ম পেরিয়ে আবার আগের নিয়মে ফিরে আসার পরে কি বলছেন মানুষ?
সৌমিত্র, মূলত সকাল থেকেই আমরা গণপরিবহনের দুই ধরনের চিত্র দেখেছি। দুই ধরনের চিত্র কেমন? কাউন্টার ভিত্তিক যেসব বাস চলাচল করে নগরীতে সেগুলোর চিত্র এক ধরনের, এবং লোকাল যেই বাসগুলো চলাচল করে বিভিন্ন রুটে, চট্টগ্রামের মোট 11টি রুট আছে, এই রুটগুলোর মধ্যে বেশিরভাগ লোকালি চলাচল করে এবং বেশ কিছু টেম্পো এবং সিএনজি চালিত অটোরিকশার মতো কিছু গণপরিবহনও চলাচল করে। সব মিলে দুই ধরনের চিত্র দেখা গেছে। সেক্ষেত্রে কাউন্টার ভিত্তিক যেই সার্ভিসগুলো রয়েছে বা যেই গণপরিবহনগুলো রয়েছে, বাসগুলো রয়েছে, সেগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি যে সিটের যে বিষয়টি, অর্থাৎ যতটি সিট ততটি যাত্রী, সেই জায়গাটি তারা কিছুটা মানছে। তবে অন্য যেই লোকাল বাসগুলো রয়েছে সেই জায়গায় তারা কিন্তু এই যে যতটা সিট ততজন যাত্রী নেয়ার ক্ষেত্রে এই বাধা নিয়মটি মানছেন না। তাদের আমরা দেখেছি সকাল থেকে বেশিরভাগ বাসই যারা লোকালি চলাচল করে বিভিন্ন রুটে, প্রত্যেকটি রুটেই যতটি সিট তার চেয়ে বেশি যাত্রী নিয়েছেন। অনেক ক্ষেত্রে গাদাগাদি করে, ঠেলাঠেলি করে আমরা যাত্রী নিয়েছি। এবং যে বিষয়টি আমরা দেখেছি এখানে বিশেষ করে ভাড়া নেয়ার ক্ষেত্রে, যেসব লোকাল বাস চলাচল করে ভাড়া নেয়ার ক্ষেত্রে তাদেরকে আমরা দেখেছি যে লোকাল বাসগুলোতে কিছুটা বাড়তি ভাড়া নেওয়ারও প্রবণতা দেখা গেছে বা চেষ্টা দেখা গেছে। তবে যারা যাত্রী রয়েছেন তারা যেটি বলছেন যে পূর্বের ভাড়ায় বা পূর্বের যে নিয়ম সেই জায়গাটিতে ফিরে আসায় তারা কিছুটা স্বস্তি বোধ করছেন এবং তাদের যে ব্যয়ের পরিমাণও অনেকটা কমবে। হ্যাঁ, তেমন কিছু বক্তব্য আমরা শুনেছিও। ধরুন, যখন গণপরিবহনে এই করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে এবং 60% ভাড়া বাড়িয়ে একটা নিয়ম চালু করা হয়েছিল, তখন প্রশাসন সেটি কার্যকরে উদ্যোগ নিয়েছিল, পদক্ষেপ নিয়েছিল। এখন যখন আবার আগের অবস্থায় ফিরে এলো, সেই জায়গাটায়ও স্বাস্থ্যবিধি উপেক্ষিত থেকে যাচ্ছে। এই জায়গায় এই প্রশাসনের দিক থেকে কোনো ধরনের পদক্ষেপ আপনাদের চোখে পড়েছে কিনা আজ? প্রশাসনের কিছু কিছু জায়গায় পদক্ষেপ দেখেছি। আজকেও একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। নগরীর বেশিরভাগ যে প্রবেশ পথ রয়েছে, অর্থাৎ নগরীর 5টি প্রবেশ পথ, বেশ কয়েকটি প্রবেশ পথে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করতে দেখেছি। নতুন ব্রিজ এলাকায় যেসব দক্ষিণ চট্টগ্রামে অর্থাৎ কক্সবাজারমুখী বা দক্ষিণ চট্টগ্রামের দিকে যেসব গণপরিবহন চলাচল করে সেই সব যানবাহনগুলোতে অভিযান চালানো হয়েছে। তবে নগরীর ভিতরে 11টি রুটে আসলে প্রশাসন যেটি বলছে যে 11টি রুটে এত বেশি সংখ্যক বাস চলাচল করে বা গণপরিবহন চলাচল করে, সেখানে আসলে নজরদারি করে সম্ভব নয়। যারা যাত্রী তাদের মধ্যে যদি সচেতনতা না থাকে, তারা যদি নিজে থেকে মাস্ক পরিধান না করেন, তারা যদি দূরত্ব বজায় রেখে না চলেন, যেই বাসে বেশি ভিড় সেই বাসে যদি না ওঠা থেকে বিরত থাকেন, এই ধরনের সচেতনতাগুলো যদি যাত্রীদের মধ্যেই থাকে, তাহলে এই যে করোনার সংক্রমণ বাড়ার যে একটি শঙ্কা করা হচ্ছে নিয়ন্ত্রণ সহজ হবে। শওকত আরিফুর রহমান শুভ যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে। চট্টগ্রামে 24 ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 58 জন, মারা গেছেন 2 জন। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে 24 ঘন্টায় 6টি এবং কক্সবাজারের একটি ল্যাবে 559টি নমুনা পরীক্ষায় 58 জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। জেলায় এখন পর্যন্ত মোট ৭৯,১২৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ১৭,১১০ জন পজিটিভ হয়েছেন। 24 ঘন্টায় 2 জন সহ এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 272 জনের। আর সব মিলিয়ে এই পর্যন্ত সুস্থ হয়েছেন 12,703 জন। মাঝখানে ভ্যানিলা ক্রিম আর দুই পাশে বিস্কুট, ইয়াম্মি মজা। ক্রিমও খাও নিজের স্টাইলে। এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন মাগুরার সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা। ডাক্তার প্রদীপ কুমার সাহা, আপনাকে স্বাগত জানাচ্ছি করোনা আপডেটে। শুরুতেই মাগুরার সার্বিক করোনা পরিস্থিতি সম্পর্কে জানতে চাই আপনার কাছ থেকে। জি, আসসালামু আলাইকুম। মাগুরাতে মোট জনসংখ্যা হচ্ছে 10 লক্ষ। এই 10 লক্ষ জনসংখ্যায় আমরা এই পর্যন্ত 4,000-এরও বেশি নমুনা পরীক্ষা করেছি। এই নমুনা পরীক্ষায় আমাদের কোভিড পজিটিভ হয়েছে 797 জন এ পর্যন্ত, এবং এর মধ্যে 679 জন সুস্থ হয়ে গেছে। আমাদের সুস্থতার হার হচ্ছে এখানে 85%, যেটা সারা বাংলাদেশে সুস্থতার হার 65%। আর আরেকটা কথা বলে রাখি যে আমাদের এখানে বেশিরভাগ রোগী হোম আইসোলেশনে থেকে সুস্থ হচ্ছে।
এবং 8 থেকে 10% রোগীকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে এবং বেশিরভাগই বাসায় থেকেই সুস্থ হচ্ছে। এখন আমাদের হোম আইসোলেশনের রোগীর সংখ্যা 92 জন, কিন্তু যেটা আমাদের শঙ্কার বিষয় সেটা হচ্ছে যে যেহেতু এখন যানবাহনে আগের মতোই লোকজন চলাচল করবে এবং মানুষের মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতাটা আমরা বারবার বলার পরেও একটু শিথিলতা লক্ষ্য করা যাচ্ছে, এর জন্য আমরা সতর্ক আছি এবং জনগণকে আবারও সতর্ক করতেছি সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে চলে, বিশেষ করে মাস্ক পরিধান করার ব্যাপারে আমরা জোর প্রচারণা চালাচ্ছি যাতে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলে এবং মাস্কটা পরিধান করে, তাহলে আমরা করোনা সংক্রমণ কমাতে পারবো বলে আশা করি। করোনার সময়টা একেবারে সবার জন্যই নতুন, সব দিক থেকে নতুন, এবং বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা বা স্বাস্থ্য ব্যবস্থায় তো আসলে এত বড় রকমের সংকটের সময় কাছাকাছি বা সাম্প্রতিক আসেওনি। আপনারা সিভিল সার্জন অফিসের পক্ষ থেকে বা আপনাদের দিক থেকে জেলায় স্বাস্থ্য খাতে কী ধরনের পরিবর্তন এনেছিলেন এই সময় রোগীদের সেবা দেওয়ার জন্য, এবং কিভাবে আপনারা পুরো এই সময়টা সামাল দেওয়ার চেষ্টা করেছেন? আমরা প্রথমেই যখন এপ্রিলের দিকে আমাদের এখানে রোগী ধরা পড়ে বা তারও আগে থেকে যখন সারা বাংলাদেশে করোনার প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে, তখন থেকেই আমরা যে জিনিসটা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে আমরা ডেডিকেটেড কোভিড হাসপাতাল, মানে আলাদা একটা কোভিড হাসপাতাল তৈরি করার জন্য আমরা জোর প্রচেষ্টা চালিয়েছি। আমাদের এখানে আমাদের হাসপাতালের বাইরে আলাদা কোনো ভবন নাই, এর জন্য আমরা হাসপাতালের পাশে যেহেতু নার্সিং ইনস্টিটিউটটা বন্ধ আছে, এর জন্য ওই নার্সিং ইনস্টিটিউটের 2টো রুমে আমরা ডেডিকেটেড কোভিড হাসপাতাল তৈরি করেছি এবং আমরা মনে করি যে এখন থেকে করোনা আমাদেরকে একটা জিনিস শিখে গেল যে আমাদের হসপিটালগুলোতে আমাদের আইসোলেশন ওয়ার্ড সেটা আগে যেমন অল্প বেডের ছিল, 10 বেডের মতো আমাদের ছিল মাগুরাতে, সেটা কমপক্ষে 50 থেকে 100 বেডের একটা আইসোলেশন ইউনিট তৈরি করা দরকার। আমরা এই প্রস্তাবনাটা মন্ত্রণালয়ে দিয়েছি যাতে কোভিড বা এই ধরনের মারাত্মক সংক্রমণ ব্যাধিকে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে আমাদের অনেক লাভবান হবো আমরা যদি আমরা এই আইসোলেশন ওয়ার্ডটা তৈরি করতে পারি। ডাক্তার প্রদীপ কুমার সাহা, তখন সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। খাগড়াছড়িতে সীমিত পরিসরে খুলে দেওয়া হয়েছে সব ধরনের পর্যটন কেন্দ্র, হোটেল, মোটেল ও রেস্টুরেন্ট। জেলা প্রশাসক জানান বেশ কিছু শর্তে পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে, তবে হোটেল মোটেলের প্রবেশ মুখে হ্যান্ড স্যানিটাইজার রাখা, পরিবহনগুলোতে 3 ফুট দূরত্বে বসার ব্যবস্থা করা বাধ্যতামূলক। এছাড়া পর্যটন কেন্দ্রগুলোয় ধারণ ক্ষমতার অর্ধেক পর্যটক ভ্রমণের সুযোগ দেওয়া হবে। করোনা সংক্রমণের কারণে গত 18 মার্চ থেকে খাগড়াছড়ির সব পর্যটন কেন্দ্র, হোটেল, মোটেল ও রেস্টুরেন্ট বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। দর্শক, একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে গাজীপুরে। পানি আর কাদায় একাকার, টঙ্গী থেকে চৌরাস্তা পর্যন্ত কোথাও কোথাও জমে আছে কোমর পানি। যান চলাচল ব্যাহত হয়েছে। ঢাকা ময়মনসিংহ রোডে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। গাজীপুরের টঙ্গী এলাকায় সহকর্মী আব্দুল্লাহ তুহিন আছেন, তিনি সেখানকার খোঁজ খবর নিচ্ছেন। আমরা তার সঙ্গে যুক্ত হতে চাই সরাসরি। তুহিন, জলাবদ্ধতার এখন কি অবস্থা? পানি কি সরছে একটু? বৃষ্টি তো সম্ভবত এখন নেই। আর যানজটেরই বা কি অবস্থা? বিকেল থেকে যারা ভুগছেন তাদের ভোগান্তি খানিকটা লাঘব হলো? সমুদ্র যানজটের ভয়াবহ কষ্ট আসলে আমি বলে বোঝাতে পারবো না, কারণ সড়কে ঘন্টার পর ঘন্টা, যেখানে আধ ঘন্টার রাস্তা সেখানে 2.5 থেকে 3 ঘন্টা পর্যন্ত মানুষ অপেক্ষা করেছে। আর আমি আগেই দুঃখ প্রকাশ করছি এই জন্য যে এই এলাকার মানুষের অবর্ণনীয় দুঃখ দুর্দশা আমি হয়তো ছিটোফোঁটা দেখাতে পারবো, কারণ আমি যেখানে আছি এটা প্রধান সড়কের একেবারে আইল্যান্ডের উপরে আমরা দাঁড়িয়ে এখানে আশ্রয় নিয়েছি বলা যায়। যে সাধারণ মানুষ এই এলাকায় যারা বসবাস করেন বা প্রধান সড়ক যেখানে সবচেয়ে বেশি যাতায়াত করতে হয় যে সড়কটি দিয়ে, সেই সড়কে এখনও পর্যন্ত কোনো কোনো জায়গায় কোমর পানি, কোনো কোনো জায়গায় হাঁটু পানি বিরাজ করছে। এবং এলাকার সাধারণ মানুষ আশপাশের রাস্তার যে ফুটপাতগুলো দিয়ে হাঁটাচলা করার কথা, সেই ফুটপাতের তো কোনো অস্তিত্বই এখন নেই, অনেকটা বিলীন হয়ে গেছে। তারা প্রায় সড়কের মাঝখানে যে আইল্যান্ড বরাবর আছে সেই আইল্যান্ডগুলোর দিকেই ভরসা করে আগাচ্ছে।
তবে সৌমিত্র, আমি আপনাকে বলি যে পাড়া মহল্লার ভেতরে ঘরবাড়ির ভেতরে যে মানুষের ঘরবাড়ির ভেতরে যে পানির কষ্ট, দুঃখ কষ্ট, সে কষ্টগুলো আপনাদের এখন দেখাতে পারছি না। এর আগে আমরা আগের বুলেটিনগুলোতে সেই রিপোর্ট আকারে সেগুলো দেখিয়েছিলাম। তো সাধারণ মানুষ খুব দুঃখ করে হতাশা প্রকাশ করে তারা বলেছেন যে গাজীপুর এমন একটি এলাকা যেখানে একজন প্রভাবশালী মেয়র, যিনি ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন, মানুষের সমস্যার সমাধানের এমন সুন্দর সুন্দর প্রতিশ্রুতি দেওয়ার কারণে খুবই জনপ্রিয়তা অর্জন করেছিল, সেই মেয়র থাকার পাশাপাশি এখানে প্রভাবশালী মন্ত্রী পরিষদের দুইজন সদস্য এবং একজন জাদ্রেল সংসদ সদস্য কিন্তু এলাকায় আছেন। তারা বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে যতটা না সক্রিয় থাকেন বা রাজনৈতিক কর্মসূচিতে নিজেদের শোডাউন দেখানোর ক্ষেত্রে যতটা না ব্যস্ত থাকেন, ঠিক ততটাই অবহেলিত অবস্থায় থাকে মানুষের দুঃখ দুর্দশা বা এই সমস্ত সমস্যা সমাধানে। তাই এলাকাবাসী বলছেন যে শীতের সময় ধুলোবালি এবং ইন্ডাস্ট্রিয়াল এলাকা হওয়ার কারণে খুব গরম ঘিঞ্জি পরিবেশ, বর্ষা আসলেই তাদের অবর্ণনীয় দুর্ভোগ নেমে আসে বিভিন্ন জলাবদ্ধতার কারণে। আপনি যদি একটু দেখেন যে এখানে আইল্যান্ড বরাবর যে মানুষের যে দুঃখ দুর্দশা, যে পাড়া মহল্লার ভেতরে ভেতরে যে মানুষের যে কষ্ট, সেগুলো লাঘব করার জন্য তারা সেই ধরনের সক্রিয় ভূমিকা এখনও পর্যন্ত রাখেননি। তো মানুষ খুব আক্ষেপ করে বলেছেন যে এই প্রভাবশালী দুজন মন্ত্রী এবং অন্যান্য সদস্যরা বা মেয়র সহ যারা আছেন, তারা যদি আন্তরিকভাবে এক টেবিলে বসে কাঁধে কাঁধ মিলিয়ে গাজীপুরের সমস্যার সমাধানে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করেন, তাহলে হয়তো গাজীপুরবাসী এই সমস্যা থেকে বা এই দুর্ভোগ থেকে 1 বছরের মধ্যেই সে পরিত্রাণ পেতে পারেন। তারা আশঙ্কা প্রকাশ করছেন যে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন এই নেতারা একসাথে বসে কাজ করবেন, তাদেরকে এখনও এই সমস্যার সমাধানে তারা একসাথে কাজ করতে দেখেননি, এই ধরনের দুঃখ প্রকাশ করেছেন। তবে সৌমিত্র, এই সমাধান দ্রুত হওয়া দরকার, না হলে এই সমাধান শুধু গাজীপুরবাসী নয়, এই দুর্ভোগ কষ্ট হচ্ছে ঢাকার উত্তর বা ঢাকার বাইরের উত্তরাঞ্চল থেকে যারা ঢাকায় প্রবেশ করছে, তারাও এই অবর্ণনীয় যানজট দুর্ভোগের মধ্যে পড়ছেন। এবং এই যানবাহন চলাচল না করলে তো তুহিন মনে হতো কোনো একটা জলাশয়ের চিত্র দেখাচ্ছেন আপনি, এবং এ থেকে একটা এমন শহর, রাজধানীর উপকণ্ঠের একটি শহর, একটা সিটি কর্পোরেশনের বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয় না, সেই কথাটাও আসলে আরও বারংবার নিশ্চয়ই মনে হবে যারা রয়েছেন সেখানকার মানুষ তাদের। 24 ঘন্টায় বিশ্বজুড়ে আরও 4,000 মানুষের প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে 2,40,000-এর মতো। টানা কয়েকদিনের ধারাবাহিকতায় এদিনও সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয়েছে ভারতে। সোমবার নতুনভাবে 8 শতাধিক প্রাণহানি রেকর্ড হওয়ায় দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 65,000। 69,000 নতুন সংক্রমণ শনাক্তে মোট আক্রান্ত প্রায় 37 লাখ মানুষ। ব্রাজিলে 6 শতাধিক মৃত্যুতে প্রাণহানি 1,21,000-এর বেশি। আক্রান্ত 39 লাখ। টানা দ্বিতীয় দিনের মতো 500-র কম মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। সব মিলিয়ে বিশ্বে কোভিড-19 মৃতের সংখ্যা 8,54,000 এবং আক্রান্তের সংখ্যা 2,56,00,000 ছাড়িয়েছে। ভারতের করোনা পরিস্থিতি নিয়ে জানাতে সেখান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সাংবাদিক সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, আপনাকে স্বাগত জানাচ্ছি করোনা আপডেটে। আপনারা নিশ্চয়ই এক ধরনের শঙ্কার মধ্যে দিন পার করছেন, যেভাবে হু হু করে বাড়ছে সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা। আজকের সবশেষ পরিস্থিতি কি এবং সেটিকে আপনাদের প্রশাসনের তরফে কিভাবে দেখা হচ্ছে বা মূল্যায়ন করা হচ্ছে? ধন্যবাদ সৌমিত্র। করোনা আপডেটের আজকে গত 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা 69,921 জন, অর্থাৎ গত 5 দিনের হিসাবে যে 70,000-এর যে গ্রাফ উঠে গিয়েছিল, সেটা কিন্তু আজকেই প্রথম এই কমলো। দ্বিতীয় হচ্ছে সুস্থের হারও কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে, 65,381 এবং মৃত্যু হয়েছে 819 জন। এই মৃত্যুর হারটা কিন্তু 1000 ছাড়িয়ে গিয়েছিল, সেটা আজকে প্রায় 200 কম, 200-র কাছাকাছি কম। এবং সংক্রমণের হার সেখানে কমে দাঁড়িয়েছে 7.37। এখনো পর্যন্ত যে প্রায় 37 লক্ষ মানুষ কিন্তু আক্রান্ত হয়েছেন করোনায়, 28 লক্ষেরও বেশি মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মৃত্যু হয়েছে 65,000-এরও বেশি। সুস্থতার হার প্রায় 6.94%। এই যে 5-6 দিনের যে গ্রাফ, এটা আজকেই রেকর্ড সংখ্যক যে একটু কমলো, তার পক্ষে কিন্তু একটা স্বস্তির নিঃশ্বাস প্রশাসনের কাছে। সংক্রমণ যাতে বৃদ্ধি না পায় তার জন্য কিন্তু সব রকম সতর্কতার সাথে ভ্যাকসিন প্রস্তুত, যে ট্রায়াল রানের শেষ পর্যায়ে শুরু হবে প্রস্তুত কার্য। এছাড়া
যে কমিউনিটি যে যেটা সংক্রমিত হচ্ছিল অর্থাৎ গোষ্ঠী সংক্রমিত সেটা কিন্তু এখন কিছুটা রোখা গেছে। ইতিমধ্যেই আজ থেকে কিন্তু গোটা ভারতবর্ষের যে মেট্রো স্টেশনগুলো সেগুলো কিন্তু তৈরি হচ্ছে। আগামী ৭ তারিখ থেকে গোটা দেশে মেট্রো চলাচল শুরু হবে এবং তার সঙ্গে আজকে আরেকটা চিত্র ধরা পড়েছে যে লোকাল ট্রেন যাতে আরেকটু চালানো যায়, সেই লোকাল ট্রেন চালানোর জন্য কিন্তু বিভিন্ন রেল স্টেশনে কিন্তু প্রস্তুতি চলছে। সম দূরত্ব, শারীরিক দূরত্ব বা যে স্যানিটাইজ করে ঢোকা এইসব নিয়মকানুন তৈরির জন্য। আরেকটি বিষয় যেটা সংক্রমণের পরিসংখ্যানের ক্ষেত্রে মহারাষ্ট্র কিন্তু সবথেকে ঊর্ধ্বে এবং সেখানে মৃত্যুর হারও কিন্তু অনেক বেশি। এই যে ৬৫,০০০-এরও বেশি মানুষ মারা গেছে, তার মধ্যে ২৪,০০০-এরও বেশি মানুষ মারা গেছে কেবলমাত্র মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের পরের স্থান হচ্ছে তামিলনাড়ু, তারপরে দিল্লি, তারপরে পঞ্চম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে কিন্তু ১,৬৫,০০০-এর মতো মানুষ কিন্তু করোনায় আক্রান্ত হয়েছে এবং মৃত্যুর হার ৩,০০০ সাড়ে ৩,০০০-এর কাছাকাছি। গত ২৪ ঘন্টায় ৫২ জনের মৃত্যু হয়েছে। গ্রাফ মানে আসলে আরও বেশি দুঃসংবাদ এবং এই সব অর্থাৎ মানুষের মৃত্যু এবং এই যে জীবনঘাতী একটি ভাইরাস, এইগুলোর এটার আক্রমণের সঙ্গে তো আরও বড় একটা দুঃসংবাদ ভারতের রাষ্ট্রীয় দিক থেকে অর্থনীতির ক্ষেত্রে। অর্থনীতি সংকুচিত হয়েছে প্রায় ২৩% এমন বলাও হচ্ছে। এমন পরিস্থিতিতে অর্থনীতিবিদরা কি পরামর্শ দিচ্ছেন, ভারতের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলো কিভাবে এই অর্থনৈতিক একটা যেই হঠাৎ করে সংকোচন সেটা সামাল দেওয়ার জন্য কি ধরনের পদক্ষেপ নিচ্ছে? দেখুন, প্রথমে বলে রাখি যে ভারতের করোনা কালে যে একটা তো শিল্প বাণিজ্য সবটাই বন্ধ। সবথেকে বড় শিল্প হচ্ছে ভারতের রেল শিল্প। সেই রেল শিল্প কিন্তু একটা বিশাল আঘাত এনেছে। তারপরেই বিমান শিল্প, বিমান পরিষেবার ক্ষেত্রে। এই দুটো পরিষেবা যেহেতু বন্ধ সেহেতু সরকারের আয় বন্ধ এবং গণপরিবহনও বন্ধ। যতটুকু পাবলিক যে প্রাইভেট কার চলছে তার উপরেই কিন্তু গোটা যে অফিস কাছারিতে মানুষ যাচ্ছে বা ব্যবসা বাণিজ্য সব চলছে। ইতিমধ্যেই যে বিশ্ব ব্যাংকের যেটা অনুমান যে চলতি মাসের মাঝামাঝি সময় জাতীয় বৃদ্ধির হার, গড় বৃদ্ধির হার ৩.২-তে নেমে আসবে এবং আগামী ১৪ তারিখ থেকে সংসদের বর্ষাকালীন যে অধিবেশন শুরু হচ্ছে উভয় কক্ষে, সেখানে দাঁড়িয়ে এই করোনার পরিস্থিতি মোকাবিলাকে জাতীয় অর্থনীতি কিভাবে আরও শক্তিশালী করা যাবে এবং এই ধাক্কা কি করে সামলাবে সেটা কিন্তু আলোচনা হবে। সেখানে প্রধানমন্ত্রী গত রবিবার মন কি বাতে বলেছেন যে মানুষের আয় বৃদ্ধি করতে যে বাচ্চাদের যে খেলনা অর্থাৎ শিশুদের যে খেলনা ব্যবহৃত হয় সেই খেলনা তৈরি প্রস্তুত করবার জন্য যারা ছোট ছোট ক্ষুদ্র শিল্পকে আরও শক্তিশালী হতে বলেছে এবং সক্রিয় হতে বলেছে, তার জন্য সরকার ঋণ দেবে। আমরা বলে রাখি যে ভারতের খেলনা শিল্পে কিন্তু একটা বিশাল অংশ মুনাফা লুটত কিন্তু চীন। কিন্তু চীনের সঙ্গে যে সম্পর্কের ক্ষেত্রে এই যে চীন থেকে যে খেলনা বা ব্যবহৃত যে সমস্ত ইলেকট্রনিক্স জিনিস সেগুলো আসা বন্ধ হয়ে গেছে। সেই বাজারটা কিন্তু ধরতে চান মোদি সরকার এবং সেই বাজারটাকে ধরে মানুষের আয় বৃদ্ধি করতে চান, তার সঙ্গে গোটা জাতীয় আয়কে বেড়াতে চান। যদিও বিরোধীদের কিন্তু এই ভারী শিল্পে জোর না দিয়ে এই যে খেলনা শিল্পের যে জোর দিচ্ছে প্রধানমন্ত্রী, এটা নিয়েও কিন্তু সমালোচিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনৈতিক অবস্থান থেকে পাল্টাপাল্টি আলোচনা সমালোচনা। আপনাকে ধন্যবাদ সুকান্ত, যুক্ত হওয়ার জন্য করোনা আপডেটে। পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত না করে স্বাভাবিক জীবনে ফেরার উদ্যোগ নিলে তার পরিণাম হবে ভয়াবহ। হুঁশিয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার। বলছে অর্থনীতির গতি ফেরাতে সব খুলে দেওয়ার বিকল্প নেই, কিন্তু তাড়াহুড়ো করে এই সিদ্ধান্ত নেওয়া যাবে না। মহামারীতে নারীর প্রতি বৈষম্য আরও তীব্র আকার ধারণ করেছে বলে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। ক্রাইস্ট দ্য রিডিমারের বুকে শোভা পাচ্ছে রেড ক্রস কর্মীদের লাল পোশাক। মহামারীর অন্যতম কেন্দ্রস্থল ব্রাজিলে দিন রাত সেবা শুশ্রূষা দিয়ে করোনা আক্রান্ত প্রায় ৩০ লাখ মানুষকে সুস্থ করে তুলেছেন আন্তর্জাতিক দাতব্য সংস্থাটির কর্মীরা। তাদের শ্রদ্ধা জানাতে সোমবার লাল পোশাকে আলোকিত হয় বিশ্বের অন্যতম এই সপ্তাশ্চর্য। মহামারীর তীব্রতা না কমলেও অনেক দেশেই চাপ বাড়ছে স্বাভাবিক জীবনে ফেরার।
ইউরোপের কিছু দেশে চলছে রীতিমতো আন্দোলন, চাপ বাড়ছে অর্থনৈতিক কর্মকাণ্ড পুরোদমে চালু করারও। এ পরিস্থিতিতে তাড়াহুড়া না করার পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার। আমরাও চাই জীবন স্বাভাবিক হোক, শিশুরা স্কুলে, বড়রা কর্মক্ষেত্রে ফিরুক, কিন্তু এই ফেরাটা নিরাপদ হোক। কোনো দেশই দাবি করতে পারে না মহামারী পুরো নিয়ন্ত্রণ করে ফেলেছে। স্বাস্থ্যবিধির বিরোধিতাকারীদের উদ্দেশ্যে বলতে চাই, ভাইরাসটি প্রাণঘাতী এবং খুব দ্রুত ছড়ায়। অনিয়ন্ত্রিত জীবন মহামারীকে আরও দীর্ঘায়িত করবে। এদিকে জাতিসংঘ সতর্ক করেছে, করোনাকালে বিশ্বজুড়ে দৃশ্যমান হয়েছে নানা ধরনের বৈষম্য। মহামারীর এই সময়ে নারী পুরুষ ভেদাভেদ আর নারীর প্রতি বৈষম্যমূলক আচরণ তীব্র হয়েছে। স্বাস্থ্যকর্মীদের বেশিরভাগই নারী, অথচ সুরক্ষা পোশাক পর্যন্ত তৈরি হয় পুরুষদের শরীরের মাপে। স্বাস্থ্য খাতের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নিতে পারেন বড়জোর 30% নারী কর্মী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ বলছে, মহামারীর কারণে 90% দেশে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা। টিকাদান, পরিবার পরিকল্পনা, ক্যান্সারের চিকিৎসা সহ নিয়মিত কার্যক্রমের 70%ই এখন অনিয়মিত। নুজহাত কামাল, যমুনা নিউজ। কুখ্যাত ডাকাত ও মাদক ব্যবসায়ীদের হাতে তৈরি হচ্ছে জীবন রক্ষাকারী মাস্ক ও সুরক্ষা সামগ্রী। তাদের সবাই নানা অপরাধে সাজাপ্রাপ্ত। এ ঘটনায় কারাগারে ফিরেছে শৃঙ্খলা, কমছে কয়েদিদের করোনা সংক্রমণ ও মৃত্যু। পেরুর কালাও কারাগার। মাস্ক তৈরিতে যারা ব্যস্ত সময় পার করছেন তারা সবাই মাদক বা ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। সহযোগী হিসেবে আছেন 12 জন কারারক্ষীও। এমন কাজের উদ্যোক্তা মাদক মামলায় 8 বছরের সাজাপ্রাপ্ত আসামি হার্নান লিও। কারাবন্দী হওয়ার আগে পেরুর জেলা শহরে লিমা লা গ্রেস নামে একটি কাপড়ের দোকান চালাতেন তিনি। এবার কালাও কারাগারে তার নেতৃত্বে শুরু হয় প্রোডাক্টিভ প্রেজেন্স নামের এই কর্মযজ্ঞ। করোনা মহামারীতে বেশিরভাগ কারখানা বন্ধ ছিল, ফলে আমাদের তৈরি পোশাকের বাড়তি চাহিদা তৈরি হয়। নিজস্ব চাহিদা মিটিয়ে আমরা বিক্রিও করতে পেরেছি। পার্শ্ববর্তী কিছু দেশের অর্ডার পেয়েছি আমরা। করোনায় দেশটিতে কয়েদি মৃত্যুর প্রথম ঘটনা ঘটে এই কালাও কারাগারে। সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় 300 কয়েদি ও 35 জন কারারক্ষীর মৃত্যু হয়েছে পেরুতে। তবে এমন সৃজনশীল কাজের পাশাপাশি সচেতনতাও বেড়েছে কয়েদিদের মাঝে। কয়েদিদের এই ব্যস্ততা কারাগারে শৃঙ্খলা ফিরিয়েছে, যা তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিতে সাহায্য করবে। পাশাপাশি করোনা থেকে বাঁচতে এখন দারুণ তৎপর কয়েদিরা। এছাড়া নিয়মিত কয়েদিদের তাপমাত্রা পরীক্ষা, মাস্ক, স্যানিটাইজার ও সুরক্ষা সামগ্রী প্রদান সহ নানা উদ্যোগে কারাগারগুলোতে কমেছে মৃত্যু, ফিরেছে শৃঙ্খলা। মুজরেবিন তারেক, যমুনা নিউজ। প্রবাসীদের জন্য করোনাকালীন প্রণোদনা প্যাকেজ থেকে এখনও অর্থ ছাড় করতে পারেনি প্রবাসী কল্যাণ ব্যাংক। ব্যবস্থাপনা পরিচালকের দাবি, 3,500-এর বেশি প্রবাসী ব্যাংকের সাথে যোগাযোগ করলেও কেউ পূর্ণাঙ্গ প্রস্তাবনা জমা দেননি, যে কারণে প্রস্তুতি থাকার পরও টাকা দিতে পারছেন না তারা। বিশ্লেষকরা বলছেন, প্রবাসীদের সহায়তা করার ইচ্ছা থাকলে কাগজপত্রের জটিলতা থেকে বেরিয়ে বিকল্প চিন্তা করতে হবে। করোনা সংকটের শুরু থেকে কাজ হারিয়ে দেশে ফিরতে থাকেন প্রবাসীরা। এখন পর্যন্ত ফিরে আসা কর্মীর সংখ্যা প্রায় লাখখানেক। এদের পুনর্বাসনের জন্য 700 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এপ্রিলের 12 থেকে যাওয়ার কথা ছিল, তা আমি তো প্লেন বন্ধ, সেজন্য আমি আর ইতালি যেতে পারতেছি না। আমার ওখানে চাকরিও নেই, আমি তো এখন যাইতে পারতেছি না। এখন আমার তো একটা কিছু করতে হবে। জামানত ছাড়া এবং জামানত দিয়ে লোন দেয়, তার কারণে আশা। স্বল্প সুদের এই প্রণোদনা প্যাকেজ থেকে ঋণ পাবেন মার্চের পর ফিরে আসা কর্মীরা। বিতরণ করবে প্রবাসী কল্যাণ ব্যাংক। তবে এখনও কেউ এই তহবিল থেকে ঋণ পাননি। আমার মূলত ফার্ম আছে, যেটা পুনরায় চালু করার সিদ্ধান্ত নিতেছি। সিদ্ধান্ত নিতে গেলে ঘুরে দাঁড়াইতে গেলে অর্থের প্রয়োজন। 2 লাখ টাকা যদি কোনো লোন দেওয়া হয়, প্রায় 16,500 টাকা ওনারা লাভ নিচ্ছে। তো সরকার যদি এখান থেকেও লাভ নেয়, এটা দুঃখজনক। সরকার যতটা সহজ প্রকল্প দিছে, ব্যাংকে আসার পরে ততটা কঠিন মনে হচ্ছে আর কি। তারা যে সার্কুলারটা দিছে আমাদেরকে, মানে ওইটা দেখার পরে মনে হয়েছে না যে 2 বছরে আমরা লোনটা পাবো। ঋণের বিষয়ে পরিষ্কার কোনো ধারণা নেই অনেক প্রবাসীর। পূর্ণাঙ্গ প্রস্তাব না পেলে প্রবাসী কল্যাণ ব্যাংকের পক্ষেও ঋণ বিতরণ করা কঠিন। এমন অনেক আসছে, উনি বলতেও পারেন না ওনার কত টাকা লাগবে, উনি কি করবেন সেটা উনি জানেন না। একটা দোকান দিতে পারেন, কিংবা কোনো একটা প্রকল্প করতে পারেন, মুরগি, গরু, ছাগল বা ফুল চাষ, কুটির শিল্প, যেটাই উনি করতে চান। সেই জিনিসটা এখন আমাদের কাছে, ওনাদেরকে তো এরকম একটা প্রপোজাল তো ওনাদেরকে আনতে হবে আমাদের কাছে। বিশ্লেষকরা বলছেন, বিদেশে থাকায়
দেশের ব্যবসা বাণিজ্য সম্পর্কে ধারণা কম প্রবাসীদের, তাই কাগজপত্রের শর্ত পূরণ করা তাদের পক্ষে কঠিন। এ ধরনের প্যাকেজ বাস্তবায়নের অভিজ্ঞতা নেই প্রবাসী কল্যাণ ব্যাংকেরও। প্রবাসীদের সহায়তা করতে বিকল্প চিন্তা করতে হবে সরকারকে। প্রায়োরিটি বেসিসে কাদের এটা দেওয়া খুব জরুরি সেরকমভাবে নির্ধারণ করে তাদেরকে বাই রোটেশন এই অর্থ সাহায্য, ঋণ প্রদান বা প্রণোদনা প্রদান করা অত্যন্ত জরুরি। তা না হলে কিন্তু এটা একটা শুভঙ্করের ফাঁকির মতোই থেকে যাবে। আমরা ঘোষণা করলাম কিন্তু নানা রকম ডকুমেন্টেশন তৈরি করতে না পারার কারণের জন্য কিন্তু অভিবাসী পরিবারের সুফল কিন্তু গ্রহণ করতে পারবে না। যেহেতু এখনও খুব বেশি আবেদন পড়েনি, এইটাকে আসলে অন্য কোনভাবে ব্যয় করা যায় যেটা দিয়ে আসলে প্রবাসীরা উপকৃত হবে, প্রবাসী কল্যাণ ব্যাংক হবে, কিন্তু বিশেষ করে উপকৃত হতে হবে ওজানা ওয়েলফেয়ার বোর্ডকে। কারণ কিন্তু এই টাকাগুলো কিন্তু প্রবাসীদের টাকা, তাদের টাকাই কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে। এই যে সেই টাকা যদি দিন শেষে কাজে না লাগে তাহলে কিন্তু আমাদের সবাই আমরা ব্যর্থ হবে। পুনর্বাসনের পাশাপাশি প্রশিক্ষণ দিয়ে আবারও বিদেশ পাঠানোর জন্য সরকারের পক্ষ থেকে প্রচেষ্টা অব্যাহত রাখার পরামর্শ বিশ্লেষকদের। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায় নিলেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত। শেষ বিদায়ে শ্রদ্ধা নিবেদন করা হয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানের পক্ষ থেকে। শ্রদ্ধা জানানো হয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও। শ্রদ্ধা নিবেদন শেষে CR দত্তকে দাহ করা হয় সবুজবাগ মহাশ্মশানে। মঙ্গলবার সকাল ৮টার পর ঢাকেশ্বরী মন্দিরে নিয়ে আসা হয় মুক্তিযুদ্ধের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান বীর উত্তমে ভূষিত CR দত্তের মরদেহ। সশস্ত্র সম্মান জানানোর পর শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন। যে কোনো ক্রান্তিকালে তার ভূমিকা জাতিকে সঠিক পথ নির্দেশক হিসাবেই সবসময় দিক নির্দেশনা দিয়েছেন। বঙ্গবন্ধুর বাংলাদেশ এবং জেনারেল দত্তদের বাংলাদেশ আজও কিন্তু আমরা পুনরুদ্ধার করতে পারিনি। আমার ফ্যামিলির চেয়েও দেশ খুবই ভালোবাসতেন। বাবা খুব আশাবাদী ছিল, আর বাবা তো দেশকে খুব ভালোবাসত। পরে ঢাকেশ্বরী মন্দির থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় সবুজবাগ শ্মশানে। সেখানে নিজ বাহিনীর সদস্যরাই শেষ যাত্রার সঙ্গী হন সাবেক এই মেজর জেনারেলের। রাষ্ট্রীয় আচার মেনে CR দত্তের প্রতি প্রদর্শন করা হয় গান স্যালুট। শ্রদ্ধা জানানো হয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে। বাহিনীর প্রতিষ্ঠাতা মহাপরিচালকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বর্তমান বিজিবি প্রধান। এর আগে সকালে বনানী DOHS-এ রাখা হয় CR দত্তের মরদেহ। সেখানে শ্রদ্ধা জানান দীর্ঘদিনের সহকর্মী, স্বজন এবং সহযোদ্ধারা। এই জীবনে অনেক কিছু করেছেন যেগুলি না করলে হয়তো আমরা বাংলাদেশ পেতাম না। উনি মনে প্রাণে একটা যোদ্ধা ছিলেন। জেনারেল দত্তও ছিলেন একজন অসাম্প্রদায়িক। রণক্ষেত্রে ভূমিকা রাখার ক্ষেত্রে তিনি ছিলেন একজন অগ্রণী পুরুষ। রণাঙ্গনের এই বীর সৈনিকের স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার। তরুণ প্রজন্মই তার স্বপ্ন বাস্তবায়নের সারথি হবে, এমনই আশা সকলের। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। শ্রদ্ধা ভালোবাসায় শেষ বিদায় জানানো হলো ভারতের সাবেক এবং একমাত্র বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয় শেষকৃত্য। এর আগে প্রণব মুখার্জির প্রতি শেষ শ্রদ্ধা জানান ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ শীর্ষ রাজনীতিকরা। সাবেক রাষ্ট্রপতির মৃত্যুতে আজ থেকে 7 দিনের শোক শুরু হয়েছে ভারতে। প্রণব মুখার্জির মরদেহ ভারতের জাতীয় পতাকায় মুড়েই নেওয়া হলো দিল্লির লোধি মহাশ্মশানে। করোনা স্বাস্থ্যবিধি মেনে কেবল পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন শেষকৃত্যে। তবে রাষ্ট্রীয় মর্যাদায় কোনো কার্পণ্য করা হয়নি। মহামারীর শিষ্টাচার মানার বাধ্যবাধকতা থাকায় পিপি পরেই ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেন ছেলে অভিজিৎ মুখার্জি। এর আগে সকালে হাসপাতাল থেকে মরদেহ নেওয়া হয়
10 নম্বর রাজাজি মার্গের বাসভবনে। সেখানে শ্রদ্ধা নিবেদন করেন প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ মন্ত্রিসভার প্রায় সব সদস্য। বিজেপি আরএসএস নেতাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। সে তুলনায় রাহুল গান্ধী, মনমোহন সিং ছাড়া কংগ্রেস নেতাদের উপস্থিতি ছিল কম। দল মত নির্বিশেষে সবারই অবশ্য মত, প্রণব মুখার্জির বিদায়ে অপূরণীয় ক্ষতি হয়ে গেল ভারতের রাজনীতিতে। দেশ আজ একজন ভারত রত্ন হারালেন। টানা 5 দশক তিনি ভারতকে দিয়েছিলেন আলোর দিশারি হয়ে। তার নীতি, মার্গদর্শন, সমালোচনা বরাবরই দেশের হিতের জন্য ছিল। দেশ বা বিদেশ হোক, সর্বদাই তিনি সবার সাথে সদ্ভাব বজায় রেখেছেন। ভারত একজন সত্যিকার রাজনীতিবিদ, দার্শনিক, লেখক, অর্থনীতিবিদ এবং প্রশাসক হারালো। তিনি রাজ্যসভা, লোকসভা দাপিয়ে বেড়ানো একজন নেতা। শুধু কংগ্রেসের রাজনীতিকরাই নন, বিদ্বান এই নেতার সলা পরামর্শ গ্রহণ করতেন বিরোধীরাও। তিনি ছিলেন সর্বপর্যায়ের শ্রদ্ধাভাজন। মস্তিষ্কের রক্তক্ষরণ, করোনা ভাইরাসের সংক্রমণ সহ নানা জটিলতায় টানা 3 সপ্তাহ কোমায় থাকার পর সোমবার সন্ধ্যায় 84 বছর বয়সে মৃত্যুবরণ করেন প্রণব মুখার্জি। তার প্রয়াণে মঙ্গলবার থেকে 7 দিনের শোক শুরু হয়েছে ভারতে। শোকের ছায়া ভারতের বাইরেও। বুধবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন হবে বাংলাদেশে। মৌলি ইসলাম, যমুনা নিউজ। করোনা মহামারীর মাঝে কোর্টে গড়ালো প্রথম গ্র্যান্ড স্ল্যাম। ইউএস ওপেনের প্রথম দিনে কাঙ্ক্ষিত জয় পেয়েছেন নোভাক জোকোভিচ, নাওমি ওসাকা, তবে বিদায় নিয়েছেন কোকো গফ। রজার ফেদেরার রাফায়েল নাদাল টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয়। ইউএস ওপেনের সার্কিট ফাঁকা নোভাক জোকোভিচের সামনে। পরিষ্কার ফেভারিট টুর্নামেন্ট শুরু করেছেন দাপুটে জয়ে। এই ছিল করোনা আপডেটে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।